আমাদের যদি বলে যে নিচের কোনটি ডাটা টাইপ, তাহলে এই চারটার মধ্যে অপশনে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। আবার যদি বলে যে কোন ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়, তাহলে এই যে স্পেসগুলো আছে এই অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে। আবার যদি বলে যে কোন ডাটা টাইপের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইন্টিজার পার্সেন্টেজ ডি হবে, ফ্লোট এফ হবে, ডাবল এল এফ হবে, আর ক্যারেক্টার কি হবে, পার্সেন্টেজ সি হবে। পঞ্চম অধ্যায়ের অনেকগুলো বিষয় তোমাদের কাছে একটু কনফিউশন মনে হয়, তবে আমরা যদি একটু গুছিয়ে পড়তে পারি তাহলে এই কনফিউশনগুলো কিন্তু আমাদের দূর করা সম্ভব। তোমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো খেয়াল করে দেখো, তাহলে কিছু টপিক আছে যেগুলো থেকে কিন্তু বারবার এমসিকিউ আসে। যেমন তোমাকে বলতে পারে যে নিচের কোনটি ডাটা টাইপ, নিচের কোনটি কিওয়ার্ড, নিচের কোনটি ফাংশন, নিচের কোনটি হেডার ফাইল। তো অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হয় যে কোনটাকে আমরা ফাংশন বুঝবো, কোনটাকে হেডার ফাইল বুঝবো, কোনটাকে আমরা ডাটা টাইপ বুঝবো, অনেকে এগুলো কনফিউশন করে ফেলো। বাট আজকের ক্লাসটা থেকে তোমরা এটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা যে কোনগুলো ডাটা টাইপ, কোনগুলো আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলতেছি, কোনগুলোকে আমরা কিওয়ার্ড বলতেছি। তো আমরা যদি একটা একটা করে শুরু করি, তাহলে আমরা প্রথমে শুরু করতে পারি বিষয়টা হচ্ছে ডাটা টাইপ থেকে। তো ডাটা টাইপ থেকে প্রশ্নটা বেশি আসে। ডাটা টাইপ মূলত হচ্ছে 4 ধরনের। ডাটা টাইপ মূলত হচ্ছে কয় ধরনের? ডাটা টাইপ মূলত হচ্ছে 4 ধরনের। কি কি সেগুলো? একটা ডাটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, একটা ডাটা টাইপের নাম হচ্ছে ফ্লোট ডাটা টাইপ, একটা ডাটা টাইপের নাম হচ্ছে ডাবল ডাটা টাইপ, আর একটা ডাটা টাইপের নাম হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ। তাহলে মৌলিক বা প্রাথমিক ডাটা টাইপ আমরা কয়টা জানলাম? 4টা। আবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি ডাটা টাইপ, তাহলে সেক্ষেত্রে এই শব্দগুলোর মধ্যে আমরা অপশনে যেটা পাবো তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা গেল একটা প্রশ্ন। আবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে ডাটা টাইপ গুলো আছে, এই ডাটা টাইপ গুলোতে মেমোরিতে কতটুকু জায়গা নেয়। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 2 বাইট, ফ্লোট ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 4 বাইট, ডাবল ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 8 বাইট, আর ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 1 বাইট। তাহলে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ক্যারেক্টার ডাটা টাইপ বা ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা দখল করে, বা কোনো একটা মান ইন্টিজার ডাটা টাইপ হিসেবে প্রকাশের জন্য আমাদের কতটুকু মেমোরির প্রয়োজন হবে। সেক্ষেত্রে ইন্টিজার বললে আমরা 2 বাইট অ্যান্সার করব, ফ্লোট বললে আমরা 4 বাইট অ্যান্সার করব, ডাবল বললে 8 বাইট, আর ক্যারেক্টার বললে হচ্ছে কত? 1 বাইট। তাহলে প্রথম প্রশ্ন কি হতে পারে যে নিচের কোনটি ডাটা টাইপ, সেক্ষেত্রে এই 4টার মধ্যে যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি হতে পারে যে কোন ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা দখল করে, তাহলে সেক্ষেত্রে এই স্পেসগুলো আমাদের মনে রাখতে হবে যে ইন্টিজার 2, ফ্লোট 4, ডাবল 8, আর ক্যারেক্টার হচ্ছে কত? 1 বাইট। ঠিক আছে, এখান থেকে তোমরা আরেকটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবা, সেটা হচ্ছে যে আরেকটা টপিকের নাম আছে ফরম্যাট স্পেসিফায়ার। তোমরা মনে রাখবা ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার। তো ইন্টিজার ডাটা টাইপের জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি সেটা হচ্ছে কি পার্সেন্টেজ ডি। ফ্লোটের জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি সেটা হচ্ছে পার্সেন্টেজ এফ। ডাবলের জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি সেটা হচ্ছে পার্সেন্টেজ এল এফ। আর ক্যারেক্টারের জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি সেটা হচ্ছে কি পার্সেন্টেজ সি। তাহলে তোমাকে আরেকটা প্রশ্ন এরকম জিজ্ঞেস করতে পারে যে ইন্টিজার ডাটা টাইপ প্রকাশের জন্য নিচের কোন ফরম্যাট স্পেসিফায়ারটি ব্যবহার করা হয়। তাহলে ইন্টিজারের জন্য আমরা মনে রাখবো পার্সেন্টেজ ডি হবে, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ হবে, ডাবলের জন্য পার্সেন্টেজ এল এফ হবে, আর ক্যারেক্টারের জন্য কি হবে? পার্সেন্টেজ সি হবে। তাহলে এখানে কিন্তু আমরা 3 ক্যাটাগরির এমসিকিউ এর কনফিউশনটা ক্লিয়ার করে নিলাম। সেটা হচ্ছে যদি আমাদের কখনো বলে যে নিচের কোনটি ডাটা টাইপ, আমাদের যদি বলে যে নিচের কোনটি ডাটা টাইপ, তাহলে এই 4টার মধ্যে অপশনে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। আবার যদি বলে যে কোন ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়, তাহলে এই যে স্পেসগুলো আছে এই অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে। আবার যদি বলে যে কোন ডাটা টাইপের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইন্টিজার পার্সেন্টেজ ডি হবে, ফ্লোট এফ হবে, ডাবল এল এফ হবে, আর ক্যারেক্টার কি হবে? পার্সেন্টেজ সি হবে। তো এভাবে যদি তোমরা বিষয়গুলো একটু রিলেট করে মনে রাখতে পারো, তাহলে যেমন মনে রাখাটা তোমাদের জন্য সহজ হবে। এই রিলেটেড প্রশ্ন আসলে তোমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হয় সেই কনফিউশনটাও কিন্তু দূর হয়ে যাবে। এরকম আমরা যদি আরো কিছু বিষয় একটু খেয়াল করি, দেখো তোমাদেরকে এরপরে বলতে পারে যে নিচের কোনগুলো হেডার ফাইল। তোমাদেরকে এরকম বলবে যে নিচের কোনগুলো হেডার ফাইল। তো তোমরা মনে রাখবা, বিশেষ করে তোমরা 2-3টা হেডার ফাইল একটু ভালোভাবে মনে রাখবা। একটা নাম হচ্ছে stdio.h, একটা তোমরা মনে রাখবা হচ্ছে conio.h, আর একটা তোমরা মনে রাখবা হচ্ছে math.h। এর বাইরেও আরো হেডার ফাইল আছে, তবে আমাদের পঞ্চম অধ্যায়ে শেখার জন্য এবং পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য মোটামুটি এই 3টে হেডার ফাইল সম্বন্ধে জানা থাকলেই আমাদের জন্য এনাফ হবে। হেডার ফাইল আমরা বুঝবো কিভাবে? যে সকল শব্দের শেষে .h থাকবে। এখন সবগুলোর শেষে আবার .h থাকলেই হবে না। আমি তোমাকে বললাম যে ICT.h, তাহলে এটা তো কোনো হেডার ফাইল হবে না, তাই না? যে কোনো কিছুর সাথে .h হলে হবে না। এই কারণে তোমাকে জানতে হবে যে আসলে কোন বিষয়টাকে হেডার ফাইল বলা হয়। তো তুমি মোটামুটি আপাতত 3টা জানা রাখো। একটা হেডার ফাইলের নাম হচ্ছে stdio.h,
স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, একটার নাম হচ্ছে conio.h কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, আর একটার নাম হচ্ছে math.h। ঠিক আছে, মোটামুটি আমরা এটা মনে রাখতে পারি যে .h থাকলে সেটা কি হিসেবে আইডেন্টিফাই করা সম্ভব, হেডার ফাইল হিসেবে আইডেন্টিফাই করা সম্ভব। এখন এই হেডার ফাইলগুলোর কাজ কি? হেডার ফাইলগুলোর কাজ হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা, অর্থাৎ প্রোগ্রামে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন কমপ্লিট করার জন্য কিছু ফাংশন ব্যবহার করে থাকি, সেই ফাংশনগুলো কিভাবে কাজ করবে বা তার প্রোটোটাইপটা কেমন হবে, কাজের ধরনটা, তার বর্ণনাটা কিরকম হবে, সেটা কিন্তু হেডার ফাইলের মধ্যে বর্ণনা করে থাকে বা দেয়া থাকে। হেডার ফাইলগুলোকে আমরা প্রি প্রসেসরও বলে থাকি। মূলত হেডার ফাইলের কাজ হচ্ছে ফাংশনের প্রোটোটাইপকে বর্ণনা করা। তুমি যদি সহজে মনে রাখতে চাও, তোমাকে এখান থেকে যে প্রশ্নটা দিবে বা যে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোন হেডার ফাইলের অধীনে অ্যাকচুয়ালি কোন ফাংশনটাকে ব্যবহার করা হয়। আমি যদি তোমাকে বলি যে stdi.h এটার হেডার ফাইলের অধীনে আমাদের 6টা ফাংশন ব্যবহার করে। একটার নাম হচ্ছে printf, একটার নাম আমরা বলতে পারি put4 বা putchar বলতে পারো, আর একটার নাম হচ্ছে puts, একটার নাম আমরা বলতে পারি আচ্ছা scanf-টা আমরা আগে লিখি scanf, একটার নাম আমরা হচ্ছে getchar, আর একটা আমরা বলতে পারি হচ্ছে gets। এই 6টাকে আমরা কি বলতেছি? এই 6টাকে আমরা বলতেছি ফাংশন। এই 6টাকে কি বলা হচ্ছে? এই যে 6টা আছে এই 6টাকে কিন্তু আমরা বলতেছি হচ্ছে ফাংশন। এগুলাকে কি বলা হয়? ফাংশন। এখন এই প্রশ্নটাও তোমার আসতে পারে যে নিচের কোনটি ফাংশন? তাহলে এই যে শব্দগুলো আছে printf, putchar, puts, scanf, getchar, gets, এই শব্দগুলোকে কি বলা হচ্ছে? ফাংশন বলা হচ্ছে। এর আগে আমরা যেগুলো পড়লাম এগুলাকে কিন্তু কি বলা হচ্ছিল? ডাটা টাইপ। এই কনফিউশনটাই আমি তোমাদের আজকে ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে কোন শব্দ থাকলে আমরা অ্যাকচুয়ালি এমসিকিউ এর ক্ষেত্রে কোন অপশনটাকে চুজ করব। তোমার ডাটা টাইপ থাকলে তোমাকে এই শব্দগুলোকে চুজ করতে হবে, কারণ ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল ক্যারেক্টার। তোমার যদি বলে যে হেডার ফাইল কোনগুলো, তার মানে তোমাকে এই শব্দগুলোকে চুজ করতে হবে, stdio.h, conio.h, math.h। আবার যদি বলে যে ফাংশন কোনগুলা, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই শব্দগুলোকে চুজ করতে হবে। বুঝা গেছে? এটা কনফিউশন পার্ট, বাট তুমি যদি রিলেট করে পড়ো বা একই জাতীয় বিষয়গুলোকে একসাথে করে শিখে মনে রাখো তাহলে বিষয়টা তোমার জন্য ইজি হবে। আমরা আজকে সেই কাজটাই করতেছি। দেখো এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো কার অধীনে থাকে? stdio.h যে হেডার ফাইল আছে সেই হেডার ফাইলের অধীনে থাকে। তো একটা প্রশ্ন তোমাকে কি করতে পারে যে নিচের কোনটি হেডার ফাইল অথবা নিচের কোনটি ফাংশন, এটা তো তুমি শব্দগুলো দেখে বুঝে যাবা। আবার আরেক ভাবে তোমাকে কি প্রশ্ন করতে পারে যে printf ফাংশনটি কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত। তাহলে printf ফাংশনটা কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত? stdio.h। অথবা সেম এভাবেও বলতে পারে যে stdio.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত ফাংশন নিচের কোনটি। তখন এই 6টার মধ্যে তোমার অপশনে যেটা পাবা সেটাই হবে তোমাদের অ্যান্সার। বুঝতে পারলাম বিষয়টা? এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে 3টা ফাংশন আছে এই 3টা ফাংশনকে বলা হয় আউটপুট ফাংশন। এই 3টা ফাংশনকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট ফাংশন। আর এই যে 3টা ফাংশন আছে এই 3টা ফাংশনকে বলা হচ্ছে ইনপুট ফাংশন। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটা আউটপুট ফাংশন, তাহলে এই 3টা ফাংশনের মধ্যে যেটা অপশনে দেয়া থাকবে সেটাই হবে আমাদের আউটপুট ফাংশন। আবার বলতে পারে যে নিচের কোনটি ইনপুট ফাংশন, সেক্ষেত্রে এই 3টা শব্দের মধ্যে বা ফাংশনের মধ্যে যেটা অপশনে দেয়া থাকবে সেটা হবে আমাদের ইনপুট ফাংশন। ঠিক আছে, এখন আমরা দেখি যে conio.h এর জন্য আমরা তাহলে কি কি মনে রাখবো। তো conio.h এর জন্য তুমি মোটামুটি 2টা মনে রাখলেই হবে। একটার নাম হচ্ছে গেটস, GETCH, গেটস, আর একটা নাম হচ্ছে CLRSCR। এই দুইটা ফাংশন কোন হেডার ফাইলের অধীনে? এই দুইটা ফাংশন হচ্ছে conio.h হেডার ফাইলের অধীনে। তার মানে তোমাকে যদি বলে যে গেটস, GETCH ফাংশনটি কোন হেডার ফাইলের জন্য আবশ্যক, তাহলে আমাদের বলতে হবে conio.h এর জন্য, বা conio.h এর ফাংশন অন্তর্ভুক্ত ফাংশন নিচের কোনটি, তাহলে এই দুইটার মধ্যে অপশনে যেটা থাকবে সেটা। math.h এর ক্ষেত্রে তোমাদের অনেকগুলো আছে, sin cos tan এই ধরনের যে ফাংশনগুলো আছে এগুলো সবগুলো ম্যাথ অন্তর্ভুক্ত। তবে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে sqrt, স্কয়ার রুট। এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত? math.h। আমাদের অপশনে যদি দেয়া থাকে মোটামুটি এটাই দেয়া থাকবে। তাহলে sqrt বা sin cos tan এই রিলেটেড যে ফাংশনগুলো, ম্যাথমেটিক্যাল যে ফাংশন, ইজিলি বুঝতে পারবে তুমি নাম দেখে, তাহলে সেই ফাংশনগুলো কার অন্তর্ভুক্ত হবে? math.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত হবে। তাহলে এভাবে কিন্তু আমাদের এই শব্দগুলোর সাথে যদি আমরা পরিচিত না থাকি বা কোনটা কোন শব্দ কোন টার্মের অধীনে, কোনটা ডাটা টাইপ, কোনটা হেডার ফাইল, কোনটা ফাংশন, কোনটা ইনপুট ফাংশন, কোনটা আউটপুট ফাংশন, এই টার্মগুলোর সাথে যদি আমরা ক্লিয়ার না থাকি তাহলে এই রিলেটেড যে এমসিকিউ গুলো সেই এমসিকিউ গুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। এরকম আরো একটা টার্ম আছে সেটার নাম হচ্ছে কিওয়ার্ড। আরেকটা টার্ম আছে সেটার নাম হচ্ছে কিওয়ার্ড, আমরা সেটাও শিখে নেই। তাহলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড মূলত হচ্ছে কিছু শব্দ
বাছাইকৃত শব্দ অ্যাকচুয়ালি, যে শব্দগুলো ব্যবহার করে কি করা হয় প্রোগ্রাম লেখা বা রচনা করা হয়। তার মানে যে শব্দগুলো ব্যবহার করে বা যে সংরক্ষিত বা বাছাইকৃত শব্দগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম লিখি বা রচনা করি সেগুলোকেই মূলত কিওয়ার্ড বলা হয়। তো সি প্রোগ্রামিং এ কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 32টা। সি ভাষায় কিওয়ার্ডের সংখ্যা কয়টা? সি ভাষায় হচ্ছে কিওয়ার্ডের সংখ্যা 32টা। এরকম কিওয়ার্ড তোমরা যারা পঞ্চম অধ্যায়ে ইতিমধ্যে পড়ে আসছো তারা অলরেডি ব্যবহার করছো, যেমন ইফ এটা একটা কিওয়ার্ড, এলস এটা একটা কিওয়ার্ড, ফর এটা একটা কিওয়ার্ড, while এটা একটা কিওয়ার্ড, ডু এটা একটা কিওয়ার্ড, রিটার্ন এটা একটা কিওয়ার্ড, ব্রেক এটা একটা কিওয়ার্ড। আবার যদি আমরা বলি গো টু তাহলে গো টু একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে কি আমরা যদি আরো বলি তাহলে কন্টিনিউ, কন্টিনিউ হচ্ছে একটা কি কিওয়ার্ড। তারপরে এই যে আমরা শুরুতে বললাম যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এগুলো কিন্তু হচ্ছে কি কিওয়ার্ড। তো এরকম 32টা শব্দ আছে যে শব্দগুলোকে কি হিসেবে ব্যবহার করা হয়? কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। তোমাকে এমসিকিউতে এভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে যে নিচের কোনটি কিওয়ার্ড বা নিচের কোনটি কিওয়ার্ড নয়। তাহলে নিচের কোনটি কিওয়ার্ড মানে কি? এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। তোমার বইয়ে 32টার চার্ট দেয়া আছে, তোমাকে মোটামুটি 32টাই মনে রাখতে হবে। তবে তুমি যখন 5 অধ্যায় কমপ্লিট করে ফেলবা অলরেডি 20-22টা কিন্তু তুমি 5 অধ্যায় পড়ার মাধ্যমে শিখে যাবে। আর বাকি যেগুলো আমাদের 5 অধ্যায়ের আলোচনার অন্তর্ভুক্ত না সেরকম 10-12টা তোমাকে একটু মুখস্থ করে রাখতে হবে। আর পরীক্ষায় আসলে মোটামুটি আমরা এই অধ্যায়ে যে শব্দগুলো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি সেগুলোই অপশনে থাকে। বুঝা গেছে? ইভেন আমি এখানে যেগুলো লিখে দিলাম এগুলো মোটামুটি যদি তোমরা মনে রাখো তারপরেও এনাফ, কিন্তু তোমাকে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমি যদি পুরো বিষয়টা তোমাদেরকে আবার একটু সামারি করি তাহলে আমরা শুরুতে কি শিখলাম? ডাটা টাইপ শিখলাম। টার্মগুলো কিন্তু আমি আবারও বলতেছি ভালোভাবে মনে রাখতে হবে, কারণ তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি ডাটা টাইপ, নিচের কোনটি কিওয়ার্ড, নিচের কোনটি ফাংশন, নিচের কোনটি হেডার ফাইল। তো এখন তুমি যদি না জানো যে কোনটা ফাংশন, কোনটা কিওয়ার্ড, কোনটা হেডার ফাইল, তাহলে অ্যান্সার করতে পারবো না সঠিকভাবে। আমি আবারও ক্লিয়ার করতেছি, তুমি যে সামারি করে নাও একটু যে নিচের কোনটি ডাটা টাইপ, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো এই যে 4টা শব্দ আছে এই 4টা শব্দের যেটা অপশনে থাকবে। যদি বলে যে কোন ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়, তাহলে যে ডাটা টাইপের কথা উল্লেখ করা থাকবে সেই অনুযায়ী আমরা জায়গাগুলো অ্যান্সার করব। আবার যদি বলে যে নিচের কোনটি কোন ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, তাহলে ইন্টিজার বললে তুমি ডি দেখাবা, ফ্লোট বললে এফ দেখাবা, ডাবল বললে এলএফ দেখাবা, আর ক্যারেক্টার বললে কি দেখাবা? সি দেখাবা। ঠিক আছে? তাহলে আমরা ডাটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার সম্বন্ধে জানলাম। এখানে আমরা কি জানছি? এখানে আমরা জানছি হচ্ছে হেডার ফাইল সম্বন্ধে। এখানে আমরা কি জানছি? এখানে আমরা হেডার ফাইল সম্বন্ধে জানছি। হেডার ফাইল কোনগুলোকে বলা হয়? এই যে ডট এইচ যুক্ত যে ফাইল, এই ডট এইচ যুক্ত ফাইলকে কি বলা হয়? হেডার ফাইল বলা হয়। এখান থেকে কি বলতে পারি? এটাই তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি হেডার ফাইল, সেক্ষেত্রে এই নামগুলো যদি থাকে তাহলে এগুলো হবে অ্যান্সার। আবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন হেডার ফাইলের জন্য কোন ফাংশন, যেমন এই 6টা ফাংশন কোন হেডার ফাইলের জন্য? stdio.h। তোমাকে যদি বলে যে গেটস ফাংশনটির আবশ্যক হেডার ফাইল কোনটি, তাহলে কিন্তু conio.h হবে না, কারণ গেটস ফাংশনের আবশ্যক হেডার ফাইল হচ্ছে stdio.h। আবার যদি বলে যে গেটস getcs এই ফাংশনের আবশ্যক হেডার ফাইল কোনটি, তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে conio.h। ঠিক আছে? এই বিষয়গুলোই তোমাদের পরীক্ষা আসবে। তুমি বোর্ড প্রশ্ন খুলে দেখো, অসংখ্যবার বিভিন্ন বোর্ডে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? কোনটা ফাংশন, কোনটা হেডার ফাইল, কোন হেডার ফাইলের অধীনে কোন ফাংশন, কোনগুলা আউটপুট ফাংশন, কোনগুলা ইনপুট ফাংশন। এরপরে আমরা কি জানলাম? এরপরে আমরা জানলাম কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? কিছু সংরক্ষিত বা বিশেষ শব্দ যেগুলো দ্বারা কি করা হয়? প্রোগ্রাম লেখা হয়। এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? তোমাকে বলবে নিচের কোনটি কিওয়ার্ড বা নিচের কোনটি কিওয়ার্ড নয়। যদি বলে নিচের কোনটি কিওয়ার্ড, তাহলে এই 32টা শব্দের মধ্যে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। আর যদি বলে যে নিচের কোনটি কিওয়ার্ড নয়, তাহলে এই 32টা বাদে যেটা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এই টিউটোরিয়াল থেকে তোমরা এই যে কনফিউশন একটা টার্ম, এটা তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারছো।